বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ কাজল বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার নিয়মিত ফেসবুক লাইভের 19তম পর্ব নিয়ে। আজকের লাইভ পর্বের মূল আলোচ্যসূচি পবিত্র মাহে রমজানে লিভারের রোগীদের জন্য করণীয় বা লিভারের কোন কোন অসুখে তারা রোজা রাখতে পারবেন, কোন কোন অসুখে নিয়ে রোজা রাখতে সমস্যা, মোটামুটি এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার মোস্তাক আহমেদ কাজল কর্মরত আছি বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে একজন গবেষক এবং চিকিৎসক হিসেবে। প্রতিবার পবিত্র মাহে রমজানের আগে আমরা এই ধরনের একটি অনুষ্ঠান করে থাকি। এবারও হেপাটোলজি সোসাইটি বাংলাদেশ তারা এই ধরনের একটি অনুষ্ঠান করেছে। তো সেখান থেকে যে মূল বক্তব্য এবং আমি আপনাদের সামনে এর আগে আমি বিভিন্ন প্রশ্ন আহ্বান করেছিলাম। তো সেই আহ্বানে সাড়া দিয়ে যারা বিভিন্ন প্রশ্ন করেছে তাদের সেই প্রশ্নের উত্তরগুলিও আজকে আমার লাইভে থাকবে। বাংলাদেশে লিভারের রোগের মধ্যে প্রধানতম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার। এই তিনটি মোটামুটি বাংলাদেশে লিভার রোগে আক্রান্ত মানুষের জন্য মূল সমস্যা। তো সমস্যাগুলি ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। তো হেপাটাইটিস বি, সি ভাইরাস এবং ফ্যাটি লিভারে আক্রান্ত রোগী কারা রোজা রাখবেন, কারা রোজা রাখতে পারবেন না, কাদের জন্য সমস্যা হবে সেগুলো নিয়ে মোটামুটি আমি আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমেই যাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ, কাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ আমি সেটা নিয়ে আলাপ করছি। যারা উপসর্গযুক্ত জন্ডিস বা অ্যাকুইট হেপাটাইটিসে আক্রান্ত যারা বা যাদের উপসর্গযুক্ত জন্ডিস আছে। উপসর্গযুক্ত জন্ডিস বলতে যেমন চোখ হলুদ, শরীর হলুদ, প্রস্রাব হলুদ হচ্ছে এবং তাদের খাবার দাবারের রুচি নাই, বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, এই ধরনের মানুষের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি যাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, যেমন পেটে পানি আছে, যাদের এই মুহূর্তে পেটে পানি আছে, লিভার সিরোসিসে আক্রান্ত অর্থাৎ ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস, তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। যাদের কোনো সময় বমির সাথে বা পায়খানার সাথে রক্ত গেছে অর্থাৎ রক্তবমি বা কালো পায়খানা, যেটাকে আমরা হেমাটেমাসিস বা ম্যালেনা বলি, তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। যাদের কথাবার্তায় অসংলগ্নতা অর্থাৎ তারা কোনো সময় মানুষ চিনতে পারছেন, কোনো সময় চিনতে পারছেন না, বা অসংলগ্ন আচরণ করছেন, পরিবারের লোকজনের ঠিকমতো চিনতে পারতেছেন না, কথাবার্তায় তাদের মধ্যে অসংলগ্নতা দেখা দিচ্ছে, এই ধরনের মানুষের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। যাদের ডায়াবেটিস আছে এবং হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। লিভার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি যাদের লিভারের স্বাভাবিক কার্যক্রম বিনষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য এই রোজা রাখা ঝুঁকিপূর্ণ। অর্থাৎ বি ভাইরাসে আক্রান্ত, আমি প্রথমেই বলছি যে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, হেপাটাইটিস বি, সি এবং ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষ কাদের জন্য রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ হবে। ঝুঁকিপূর্ণ হচ্ছে যাদের এই মুহূর্তে লিভার সিরোসিসের জটিলতা আছে। জটিলতাগুলি কি? পেটে পানি আছে, কোনো সময় রক্তবমি বা কালো পায়খানা হয়েছে, যাদের ইভিএল বা গলায় রিং বসিয়ে চিকিৎসা করা হয়েছে, এবং লিভার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি যাদের লিভারের স্বাভাবিক কার্যক্রম বিনষ্ট হয়েছে, এদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। এখন অনেকেই তাহলে আমাদের কাছে জানতে চান যে তাহলে কি আমরা রোজা রাখতে পারবো না বা রোজা রাখবো না? ইসলামে এই রোজা রাখার বিষয়ে যাদের অসুস্থ ব্যক্তি রোজা রাখার বিষয়ে খুব সুন্দর সমাধান আছে, যে পরবর্তীতে যখন আপনি সুস্থ হবেন তখন এই সমপরিমাণ রোজা বা যে কদিন রোজা আপনি করতে পারেন নাই, পরবর্তীতে সেই রোজাগুলি করে দেবেন। অর্থাৎ যাদের লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সিরোসিসের কারণে লিভারে পেটে পানি চলে আসছে, পায়ে পানি চলে আসছে, এবং যে কোনো ভাইরাস দিয়ে অ্যাকুইট হেপাটাইটিস হয়েছে, সেটা এ ভাইরাস হতে পারে, ই ভাইরাস হতে পারে, বি ভাইরাস হতে পারে, যে কোনো কারণে এই মুহূর্তে তাদের শরীরে জন্ডিস আছে, জন্ডিসের কারণে তাদের খাবার দাবার এবং শারীরিক অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে, তাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ। এখন রোজা কারা রাখতে পারবেন? রোজা লিভারের অসুখে আক্রান্ত কারা রোজা রাখতে পারবেন? রোজা সবাই রাখতে পারবেন। আমি যেগুলা এইখানে ইতিপূর্বে যেগুলি আমি আলোচনা করলাম, এই সমস্যাগুলি যাদের আছে এরা ছাড়া বাকি সবাই রোজা রাখতে পারবেন। যেমন ধরুন হেপাটাইটিস বি ভাইরাসের ক্যারিয়ার বা হেপাটাইটিস বি ভাইরাসের ক্রনিক হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত, এরা রোজা রাখতে কোনো সমস্যা নাই। যাদের সিরোসিস প্রাথমিক পর্যায়ে আছে, কোনো রকম পেটে পানি আসে নাই, জন্ডিস হয় নাই, অন্য কোনো সমস্যা হয় নাই, রক্তবমি কালো পায়খানা হয় নাই, তারা রোজা রাখতে পারবেন। যাদের লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে,
এমনকি যাদের লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, লিভারের স্বাভাবিক কার্যক্রম ভালো আছে, তারা একজন দক্ষ লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রোজা রাখতে পারবেন। গিলবার্ট সিনড্রোম, অনেক সময় জন্ডিস থাকে, গিলবার্ট ডিজিজ বা গিলবার্ট সিনড্রোম বলি, তাদের জন্ডিস একটু বেশি থাকে, এদের জন্য রোজা রাখলে হয়তো বিলিরুবিন সামান্য একটু বাড়তে পারে বা জন্ডিস বাড়তে পারে, কিন্তু রোজা রাখতে নিষেধ নাই। ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের জন্য খুবই সুখবর। ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের জন্য এই রমজান মাসটি তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। এই রমজান মাসে তাদের ওজন কমবে এবং ফ্যাটি লিভারের বিভিন্ন দিক, যেমন রক্তের চর্বি, লিভারের এনজাইম, এগুলি তাদের অনেক অন্যান্য মাসের তুলনায় এই মাসে অনেক ভালো থাকবে। হেপাটাইটিস বি, সি এবং ফ্যাটি লিভার যাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, বা লিভারের সিরোসিস বা আমি যেগুলি এর আগে আলোচনা করলাম, এই সমস্ত সমস্যা নাই, তারা রোজা রাখতে পারবেন। এখন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আছে, যেমন যারা বি ভাইরাসের ওষুধ খাচ্ছেন, বিশেষ করে খালি পেটে বি ভাইরাসের ওষুধ খাচ্ছেন, এরা কখন খাবেন? সকালবেলায় খালি পেটে ওষুধ খাচ্ছেন, এই গ্রুপটি হচ্ছে এন্টাকাভির 0.5, এই গ্রুপের ওষুধ খাওয়ার লোকই বাংলাদেশে বেশি। আমাদের লিভারের রোগীদের মধ্যে এন্টাকাভির 0.5 মিলিগ্রাম, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, আমি নাম না বললাম। তো এদের জন্য রমজান মাসে রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনারা ওষুধটি খাবেন, শুধু রমজান মাসটি, তাহলে আর সমস্যা হবে না। যদি যারা উঠতে পারেন, যারা ঘুম থেকে উঠতে পারেন, তাদের জন্যে এই সেহরির 1 ঘন্টা আগে খাওয়ার নিয়ম। কিন্তু যেহেতু অনেক সময় আমরা সেহরির আগে উঠতে পারি না, ওষুধ খাওয়ায় মিস হয়ে যাওয়ার ভয় আছে, এই জন্যে তাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে রাতের খাবার। অর্থাৎ আপনি ইফতার করলেন, তারপরে নামাজ পড়লেন, এরপরে রাতের খাবার খেলেন, তারপরে তারাবি নামাজ পড়লেন। এই রাতের খাবার, তারাবি নামাজ, এরপরে রাতের খাবার থেকে 1 থেকে 1.5 ঘন্টা হিসাব করবেন। রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনারা এই এন্টাকাভির 0.5 মিলিগ্রাম যে গ্রুপের ওষুধটি আছে, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এই কাভির, বারকাভির, এরপরে আরও যে টেভিরাল, এন্টাভির, বিভিন্ন গ্রুপের, অর্থাৎ 0.5 মিলিগ্রামের যে ওষুধটি আপনারা আগে সকালে খালি পেটে খেতেন, সেই ওষুধটি আপনারা এখন রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবেন। কোনো সমস্যা হবে না। এটা নিয়ে আপনাদের মনে যাদের দ্বিধা আছে, তারা দ্বিধা ঝেড়ে ফেলুন যে এন্টাকাভির 0.5 মিলিগ্রামের ওষুধটি আমরা রাতে খাবারের 1 ঘন্টা পরে খাবো। এছাড়া আরও 300 মিলিগ্রামের যে টেনোফোভির ডিসোফক্সিল আছে, অর্থাৎ জাইনোভির, প্রক্সিভির, এই 300 মিলিগ্রামের যে ওষুধগুলি আছে, সেগুলির আধা ঘন্টা খাওয়ার আগে নিয়ম। সকালে খাবার আধা ঘন্টা আগে খাওয়ার হচ্ছে স্বাভাবিক নিয়ম হচ্ছে আধা ঘন্টা। তারা সেহরির আগ দিয়ে, যারা এই গ্রুপের ওষুধ খাচ্ছেন, তারা সেহরির আগ দিয়ে খাবেন। আবার কেউ আপনারা গুলিয়ে ফেলবেন না, যে ওষুধটি আধা ঘন্টা খাওয়ার আগে নিয়ম আছে, সেই ওষুধটি আপনি সেহরির আগে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। 0.5 মিলিগ্রামের এন্টাকাভির গ্রুপের ওষুধটি আপনারা রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবেন। এ নিয়ে যদি কারো মনে দ্বিধা থাকে, আপনি দ্বিধা ছেড়ে ফেলুন। অনেক ডাক্তার হয়তো বলতে পারে যে একেবারে ইফতারের আগ মুহূর্তে খান, বা ইফতারের শুধু পানি খেয়ে ওষুধ খান, বা সেহরির আগে খান। এটাতে অনেক সময় ওষুধের ডোজ মিস হয়ে যাওয়ার ভয় থাকে। সর্বোত্তম পন্থা হচ্ছে, যারা বাংলাদেশে বেশিরভাগই এন্টাকাভির 0.5 গ্রুপের ওষুধ খান, তাদের জন্য সবচেয়ে সহজ উপায় রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনারা ওষুধটি খাবেন। আর রাতের খাবার আমরা অনেকেই দেখা যায় যে তারাবি নামাজের আগে খায়, বেশিরভাগই তারাবি নামাজের আগে খায়। যারা তারাবি নামাজের পরে খান, তারাও খাবারের সময় থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবেন। আর আধা ঘন্টা পরে যে গ্রুপের ওষুধ, যেমন টাফ গ্রুপের যে ওষুধটি আছে, টেনোফোভির অ্যালাফেনামাইড, এই টাফ গ্রুপের এই ওষুধটি আপনারা যারা খাচ্ছেন, তাদের জন্য কোনোই সমস্যা নাই। তারা সেহরির আধা ঘন্টা পরে, সেহরি খাওয়ার আধা ঘন্টা পরে ওষুধটি খাবেন। তাহলে তাদের জন্য আর নতুন কোনো নির্দেশনা নাই, তারা সেহরির আগে খাবেন, সেহরির আধা ঘন্টা পরে ওষুধটি খাবেন। এখন যাদের ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের জন্য এই রমজান মাসটি খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসে তারা দিনের বেলায় আমরা যে খালি পেটে থাকি, আপনারা হিসাব করে দেখেন যে আমাদের ফাস্টিং, অর্থাৎ খালি পেটে থাকা কিন্তু 12 ঘন্টার বেশি হয়ে যায়। অর্থাৎ 12 ঘন্টার বেশি খালি পেটে থাকা একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং, অনেকগুলি গ্রুপ আছে। অর্থাৎ এই যে এভরি অল্টারনেটিভ ডে ফাস্টিং, দিনের একটা নির্দিষ্ট সময় খালি পেটে থাকা, এরকম অনেকগুলি গ্রুপ আছে যেদের ইন্টারমিটেন্ট ফাস্টিং বলে। একেবারে খাওয়ার চেয়ে অল্প অল্প খাবেন বা নির্দিষ্ট সময় খাওয়া বাদ দিবেন। এই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের একটি গ্রুপ হচ্ছে যে দিনের নির্দিষ্ট সময় না খেয়ে থাকা। যদি আপনি বৈজ্ঞানিকভাবেও চিন্তা করেন যে রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ, মুসলিমদের জন্য ফরজ, যদি বৈজ্ঞানিকভাবেও চিন্তা করেন, আপনার এই রমজান মাসটি ফ্যাটি লিভারের রোগীদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং হিসাবে গণ্য হবে, যার ফলে এই মাসে তাদের জন্য অনেক সহজ, ফ্যাটি লিভারের রোগীদের জন্য অনেক সহজ। হেপাটাইটিস সি ভাইরাস আর বি ভাইরাসের রোগীদের জন্য একই চিকিৎসা। এখন আমি
কারা রোজা রাখতে পারবেন, কারা রোজা রাখতে পারবেন না, খুব সুন্দর করে এখানে লেখা আছে। এরকম একটি লিফলেট আকারে আমি আপনাদেরকে দিয়ে দেবো। বিধায় এটা একটু মনে রাখার বা কষ্ট করার দরকার নাই, আমি লিফলেটটি আপনাদেরকে দিয়ে দেবো। এর মধ্যে যাবতীয় ওগুলো লেখা আছে। এখানে একটি অসুখের কথা বা একটি সমস্যার কথা আমি লিখি নাই, সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। অর্থাৎ পেপটিক আলসার ডিজিজে আক্রান্ত ব্যক্তি যাদের ইতিমধ্যে রক্ত গেছে, অর্থাৎ ব্লিডিং, আলসার থেকে ব্লিডিং হয়েছে, পায়খানার সাথে কালো রক্ত গেছে, এইরকম মানুষ যারা, তাদের জন্য রোজা রাখা যে একেবারেই ফরজ সেরকম না। যদি রোজা রাখতে গিয়ে এরকম সমস্যা হয়, তার জন্য রোজা না রাখাই ভালো। আবার এটি অনেকে মনে করেন না যে আমার পেপটিক আলসার ডিজিজ আছে, আমি এখন সমস্যা নাই, রোজা রাখলে সমস্যা হতে পারে, তাহলে আমি রোজা রাখবো না। ব্যাপারটা এরকম না। আপনার যদি ইতিপূর্বে পেপটিক আলসার থেকে ব্লিডিং হয়ে থাকে, রক্তশূন্যতা হয়ে যায়, এরকম রোগী যারা, তাদের জন্য রমজান মাসে রোজা রাখা, সেটা পরবর্তীতে আপনি রোজা রেখে পুষিয়ে দিতে পারবেন। আর রমজান মাসে খাওয়া দাওয়ার ব্যাপারে বা ইফতার সেহরির ব্যাপারে, বিশেষ করে ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ভাইরাস, সিরোসিস যাদের টলারেটেড পর্যায়ে আছে, তেমন কোনো বিধিনিষেধ নাই। ফ্যাটি লিভারের রোগীদের ক্ষেত্রে আমরা এটুকু বলি যে আমরা ইফতারের পরপরই কোনো ভারী খাবার খাবো না, বা ইফতারিতে আমরা ভারী খাবার খাবো না। ইফতারির খাবারটা আমরা দুই ভাগে ভাগ করে নিব। একটি হচ্ছে কিছু অংশ খাবো ইফতারের আগে এবং নামাজ পড়ে বাকি অংশটা খাবো। এই সন্ধ্যার সময় আমরা বিশেষ করে সবাই খেয়াল করবেন যে খেজুর খুব ভালো একটি ফল। ইফতারের পরে, সারাদিন রোজা রাখার পরে খেজুর একটু ফল খেলেন, এরপরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে একটা রুটি বা দুইটা রুটি, এর সাথে সবজি, এই খাবারগুলি আপনারা খেতে পারবেন। রাতের খাবারের সাথে ভাত খাবেন। রাতের খাবারে আপনি ভাত খেতে পারবেন, ভাতের সাথে মাছ, দেশি মুরগি, মাছ, সবজি, এগুলি খেতে পারবেন। আর সেহরির সময় অনেকে ফ্যাটি লিভারের রোগীরা অনেকে রুটি খেতে চান না। যদি ভাত খেতে চান, ভাতের সাথে বেশি পরিমাণে সবজি খাবেন, বেশি পরিমাণে খাবেন। এবং টক দই হচ্ছে এই ফ্যাটি লিভারের রোগী এবং অন্য সবার জন্য খুব ভালো একটি উপাদান, খাদ্য তালিকার মধ্যে খুব ভালো একটি খাদ্য। এই পুরা রমজান মাসে আপনারা এই টক দই, ইফতারি এবং সেহরি দুই সময়ই টক দই খেতে পারেন। টক দই প্রোবায়োটিকের কাজ করে, বিধায় টক দই নিয়ে আপনাদের যদি কারো কোনো সন্দেহ থাকে, টক দই ভালো না খারাপ, টক দই খেতে পারবেন। যাদের হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় ওষুধ গ্রহণ করছেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে যে আমরা স্যার এন্টাকাভির গ্রুপের যে ওষুধ খাচ্ছি, আমরা কখন খাবো, কিভাবে খাবো? এন্টাকাভির গ্রুপের ওষুধটি আপনারা রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবেন। রাতের খাবার আপনি যখনই খান, সেটা সেই সময় থেকে হিসাব করবেন। যদি কেউ এই তারাবির আগে খান বা তারাবির পরে খান, সেই সময় থেকে সময়টি হিসাব করবেন। অনেক চিকিৎসক অনেকভাবে বলতে পারে, সেইটা আমি এর আগেই বললাম যে কেউ বলতে পারে ঠিক ইফতারির আগ মুহূর্তে, ইফতারি শুধু একটু পানি খাবেন, এরপরে ওষুধটা খেয়ে নেবেন এভাবে, বা সেহরির আগে। তো এইগুলা করলে অনেক সময় ওষুধের ডোজ মিস হয়ে যাওয়ার ভয় থাকে। এই জন্যে রাতের খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে এই গ্রুপের ওষুধটা খাবেন। আর পেপটিক আলসার ডিজিজের কথা বললাম, ফ্যাটি লিভারের কথা বললাম। বিশেষ করে আপনাদের রোজা রাখতে নিষেধ কাদের? রোজা রাখতে নিষেধ ডিকম্পেনসেটেড সিরোসিস যাদের হয়েছে, তাদের শুধু রোজা রাখা নিষেধ। সিরোসিসের রোগীরা রোজা রাখতে পারবেন। সিরোসিসের রোগী অনেক আছে বাংলাদেশে। দেখবেন আপনাদের প্রেসক্রিপশনের উপরে যাদের সিরোসিস সিএলডি লেখা আছে, তাদের হচ্ছে সিরোসিসের রোগীরা রোজা রাখতে কোনো সমস্যা নেই। এখন এই ফ্যাটি লিভারের সাথে অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের হাইপারটেনশন থাকে, অনেকের থাইরয়েডের অসুখ থাকে। এই কারোর জন্যই রোজা রাখতে নিষেধ নাই। ফ্যাটি লিভার, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই 3টা, হাইপোথাইরয়েড, এই রোগীদের জন্য ওজন কমানো ফরজ। ওজন কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই রমজান মাস। রমজান মাসে আমরা রোগীদের বিভিন্ন সময় প্রেসক্রিপশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আপনি এই সময়টি দিনে খালি পেটে থাকবেন। এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা আপনি খালি পেটে থাকার 8টি ধরন এখন পর্যন্ত বিশ্বে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত 8টি ধরন আছে। এই 8টি ধরনের মধ্যে একটি হচ্ছে দিনের একটি নির্দিষ্ট সময় আপনি খালি পেটে থাকবেন, কিছুই খাবেন না। আরেকটি ধরন হচ্ছে একদিন পরপর খাবেন, একদিন আপনি আপনার ইচ্ছা মতো খাবেন, আরেকদিন কিছুই খাবেন না। সপ্তাহে 5 দিন খাবেন, 2 দিন খাবেন না, এটা হচ্ছে আরেকটি ধরন। অর্থাৎ সপ্তাহে 2টি রোজা করবেন। এরকম ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অনেকগুলো ধরন আছে। এর মধ্যে আপনার একটি হয়ে যাচ্ছে এই যে 12 ঘন্টার বেশি আমরা রমজান মাসে খালি পেটে থাকছি, বা এইটা ঠিক খালি পেটে বলা না, এটা হচ্ছে এবাদতের সাথে গণ্য হবে। যেহেতু আপনি একটা নিয়ত করে রমজান মাসে রোজা রাখার নিয়ত করে আপনি রোজা রাখছেন, এই জন্য আমাদের এবাদত হিসাবে গণ্য হবে। এবাদতের সাথে সাথে আপনার ফ্যাটি লিভার, হাইপারটেনশন, রক্তের চর্বি, ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েড অবশ্যই উন্নতি হবে। আর এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমি আচ্ছা
আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি আমার আলোচনার মধ্যে ছিল না, কিন্তু এই যে সামিনুর অফিসিয়াল উনি লিখেছেন, স্যার হেপাটাইটিস বি ভাইরাসের রোগীদের নিয়ে আপনার পরিকল্পনা কি? এটা তো অনেক ব্যয়বহুল ওষুধ, আমাদের জন্য একটু পাওয়া তাহলে আমাদের জন্য ভালো হতো যদি এই সম্ভব খরচ চালানো সম্ভব হতো। দেখুন, হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আমি যতদিন বাঁচবো আমার যতদিন সামর্থ্য আছে আমি কাজ করে যাব। অত্যন্ত দুঃখের বিষয়, আমি গত বছরের সেপ্টেম্বরের 12 তারিখে 2024 সালের সেপ্টেম্বরের 12 তারিখে আমি এই তথ্য সংগ্রহ করার জন্য একটি ফর্ম ছেড়েছিলাম। আজ পর্যন্ত সেখানে 4000 মানুষ তাদের তথ্য দেয় নাই। তো এইগুলা আসলে খুবই দুঃখ। আমি চেষ্টা করছি, আমি বারবার আপনাদের কাছে, এই আউটডোরে এত রোগী আসে, চেম্বারে রোগী আসে, বিভিন্ন জায়গায় রোগী আসে, কিন্তু তারা তাদের তথ্যগুলা দিয়ে সাহায্য করে না। তারা যে এক জায়গায় হবে, আপনারা যদি এই 1,25,00,000-এর মতো মানুষ বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত, অন্তত 1 লাখ মানুষও যদি এক জায়গায় হতে পারেন, বা 1 লাখ মানুষকেও যদি আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে তাদের যে আওয়াজ, তাদের যে দাবি, সেইটার দাবির কাছে যে কোনো সরকার যে কোনো মুহূর্তে তাদের এই দাবি মানতে বাধ্য। কিন্তু সেই কাজটি এখন পর্যন্ত কেউ বাংলাদেশে করতে পারে নাই। আপনি দেখেন, এই যে বিভিন্ন ফাউন্ডেশন আছে, বিভিন্ন সোসাইটি আছে, বিশেষ করে লিভার ফাউন্ডেশন বাংলাদেশ খুবই ভালো কাজ করে যাচ্ছে। তারা বছরে একটা সময় কিছু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ওষুধ থেকে সহ দিয়ে থাকে। আমাদের হেপাটোলজি সোসাইটি আছে, আরও সোসাইটি আছে, আরও ফাউন্ডেশন আছে, কিন্তু কারোর কাছে এই যে ডাটা নাই, কারোর কাছে তথ্য নাই যে বাংলাদেশে কতজন মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, তাদের জন্য কীরকম বাজেট লাগবে। আপনি সরকারের কাছে বললেই তো হবে না যে আমার বি ভাইরাসের রোগীদের জন্য আপনি চিকিৎসা ফ্রি করে দেন। সরকারের কাছে আপনাকে তথ্য তুলে ধরতে হবে যে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসের আনুমানিক, আপনি যদি টোটাল সংখ্যা নাও বলতে পারেন, আনুমানিক এই এলাকায় আমরা 1 লাখ জনের মধ্যে সার্ভে করছি, এতজন পাইছি, এই হিসাবে যদি হিসাব করেন তাহলে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসের মানুষের একটা ন্যূনতম সংখ্যা, একটা আনুমানিক ধারণা থাকতে হবে। সেই ধারণা অনুযায়ী বাজেট হবে, সেই বাজেট আপনাকে পাস করবে। আপনি বললেন, আমি বললাম, এটাতে কিন্তু হবে না। সেই কাজটি করার জন্যই আমি এত চেষ্টা করছি যে অনলাইনে বিভিন্নভাবে আপনারা অনেকেই ফর্ম পূরণ করেছেন, অনেকে ফর্ম পূরণ করতে আমাকে সাহায্য করেছেন, অনেকে তাদের নিজের টাইমলাইনে নিয়ে এই ফর্মের ইয়েটা শেয়ার করছেন, কিন্তু আমাদের দেশের মানুষ বেশিরভাগই হচ্ছে এই সচেতনতার বাইরে। অনেকে এই যে 1 কোটি, অনেকে আপনারা বলছেন যে স্যার সবাই তো ফেসবুক দেখে না, এই জন্য সবাই এটাকে আপনার পাচ্ছে না। তো সবাই ফেসবুক দেখে না, একটা ফ্যামিলিতে একজন ফেসবুক দেখে না, একজন মোবাইল ব্যবহার করে না, একজন ইন্টারনেট ব্যবহার করে না, এইটা বললে আমি মানতে নারাজ। বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে ফ্যামিলিতে একটি অন্তত ফেসবুক ব্যবহারকারী নাই। আপনি যদি জানেন যে হেপাটাইটিস বি ভাইরাস আছে, আপনি আপনার পরিবারে কারোর মধ্যে আছে কিনা সেটা দেখেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো আছে কিনা সেটা দেখেন, আপনার প্রতিবেশীর মধ্যে কারো আছে কিনা সেটা দেখেন, বন্ধু বান্ধবের মধ্যে কারো আছে কিনা সেটা দেখেন। সবাই যদি আমরা এই সচেতনতা শুধু করতে পারি, যে এটুকু সচেতন হতে পারি, অন্তত 1 লাখ মানুষের তথ্য যদি আমরা সংগ্রহ করতে পারি, 1 লাখ মানুষ মানে 64 জেলা থেকে বিভিন্ন প্রায় 500টির মতো থানা আছে, সব থানা থেকে সেখান থেকে আমাদের লোকজন আসবে। সেই লোকজনের মাধ্যমে আমরা জানতে পারবো যে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসের প্রকৃত তথ্য কি। আমি দেখবেন যে আমার ফর্মের মধ্যে কারা লিভার সিরোসিসের ঝুঁকিতে আছে, কারা ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন, কাদের পরিবারে আছে, এগুলি অন্তর্ভুক্ত করে দিয়েছি। এগুলো অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য যাতে পরবর্তীতে এই ডাটা, আপনাদের এই তথ্যগুলো নিয়েই একটা ডাটাবেস তৈরি হতে পারে। এই ডাটাবেসকে ভিত্তি করে বাংলাদেশে লিভারের রোগের যে চিকিৎসা, বিশেষ করে এন্টাকাভির গ্রুপের যে ওষুধটা, এই গ্রুপের ওষুধ বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ খায়। এই ওষুধটা যদি বিনামূল্যে করা যায় এবং ডিএনএ পরীক্ষার মতো কিছু পরীক্ষা যদি স্বল্প মূল্যে, একেবারে বিনামূল্যে না হলেও স্বল্প মূল্যে করা যায়, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা অর্ধেকের নিচে চলে আসবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই যে লিভার বি ভাইরাস থাকলে আপনারা রোগী নন। আমি 100 বার 1000 বার সবসময় বলি যে বি ভাইরাস আপনাদের শরীরে আছে মানে আপনারা রোগী নন। বি ভাইরাস যদি আপনার শরীরে ক্ষতি করে, আপনার লিভারের কার্যক্রমকে নষ্ট করে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি রোগী। তো বি ভাইরাস থাকলে আতঙ্কের কিছু নাই। যতদিন পর্যন্ত সরকারি সাহায্য না আসে, ততদিন পর্যন্ত যাদের শরীরে বি ভাইরাস আছে তারা অন্তত বছরে একবার ফলো আপ দিবেন, যত কষ্টই হোক। আপনি প্রয়োজনে প্রতিদিন 50-60 টাকা করে আলাদা করে রাখেন। 50 টাকা করে আলাদা করেও যদি রাখেন, মাসে 1500 টাকা, 6 মাসে প্রায় 9000 টাকা। এই 9000 টাকায় আপনার 1 বছরের, যদি সরকারি হাসপাতালে করেন, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সব কিছু করা সম্ভব। নিজের জন্যে যতদিন পর্যন্ত এরকম যে সরকারি সাহায্য না আসে, ততদিন পর্যন্ত কষ্ট করে হলেও এটুকু করতে হবে। আর আমি
যে যদি দেখি যে আর কোনোভাবেই এই তথ্য সংগ্রহ আমি করতে পারছি না বা এই সংখ্যা বেশি এগুচ্ছে না, তাহলে এদের নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, সেটা পরবর্তীতে জানাবো। এখনো আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে সবাইকে জানাচ্ছি যে আপনারা যারা এখনো এই ফর্মটি পূরণ করে নাই, আপনার বি ভাইরাস নাই, আপনার শরীরে বি ভাইরাস নাই, কিন্তু এই ফর্মের লিঙ্কটা ফর্মের তথ্যটা আপনি শেয়ার করে দেন। যার শরীরে বি ভাইরাস আছে তার চোখে যদি পড়ে, তাহলে সে যদি পূরণ করে, এইভাবে একজন পূরণ করতে করতে 1 লাখের বেশি মানুষ হয়ে যাবে। আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্য এটা সম্ভব হবে। আর আমি আরও একটা জিনিস, যে আপনারা বি ভাইরাস যাদের শরীরে থাকে, এরা প্রথমেই বিভিন্ন বড় বড় জায়গায়, যার সামর্থ্য নাই, যা সে বাড়ির থেকে ধার কর্জ করে টাকা নিয়ে আসছে, এসে এমন একটি জায়গায় ডাক্তার দেখিয়েছে, সেখানে ডাক্তারের ফিস, সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে 20-25 হাজার টাকা খরচ হয়ে গেছে, ওষুধপত্র দিয়ে প্রায় 50 হাজার টাকা খরচ হয়ে গেছে। পরবর্তীতে সেই মানুষটি ভয়ে আর আসে না। এই জন্য আমি বলবো, যাদের বি ভাইরাস শরীরে আছে, আর্থিক সক্ষমতা কম বা আর্থিক সচ্ছলতা নাই, তারা সবসময় সরকারি হাসপাতালে দেখাবেন। এখন অনেকগুলা সরকারি হাসপাতাল, বিশেষ করে বাংলাদেশে 37টি যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে, প্রায় সব জায়গাতে লিভারের ডাক্তার আছে, না হলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে। আপনারা হেপাটোলজিস্ট না পেলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখান। অন্তত বি ভাইরাস আপনার শরীরে কোন পর্যায়ে আছে, ফ্যাটি লিভার আপনার শরীরে কোন পর্যায়ে আছে। আর সি ভাইরাসের ওষুধ তো এখন ফ্রি আছে। আমি পোস্ট দিয়েছি, আগের পোস্টে দিয়েছি যে সি ভাইরাসের ওষুধ স্বাস্থ্য অধিদপ্তরে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তো আপনাদের মধ্যে যদি কারো সি ভাইরাস থাকে এবং ওষুধ খাচ্ছেন বা ওষুধের প্রয়োজন হচ্ছে, তারা যদি এরকম কেউ থাকেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা পিজি হাসপাতালে লিভার বিভাগে যোগাযোগ করবেন। এখান থেকে প্রসেস করে দিলে আপনি সহজেই ওষুধটা বিনামূল্যে পেতে পারবেন। তো যাদের এই সমস্যাগুলি আছে তারা যোগাযোগ করেন। আর কারো প্রশ্নের কোনো উত্তর আছে কিনা আমি দেখি, একটু থাকলে আমি দিয়ে দিচ্ছি। অনেক লম্বা সময় হয়ে গেছে, আর সময় নেব না। আচ্ছা, আমি অনেক বছর থেকে রোজা রাখছি, কিন্তু আমার কোনো সমস্যা হয় না। আমার করোনা হেপাটাইটিস বি ভাইরাস, এটা তো তবুও রোজা থাকি, কোনো সমস্যা হবে? আচ্ছা, না, ওষুধ বন্ধ করা যাবে না, রোজা রাখতে পারবেন। এবং কারা রোজা রাখতে পারবেন এবং পারবেন না, তাদের জন্য আমি এইরকম একটি এই লাইভের পরে এই ইয়েতে দিয়ে দেবো, লিফলেট আকার এটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি এর বাইরে কারো কিছু জানার থাকে, আপনারা আরেকটি জিনিস আমি বলে দিই, আপনারা অনেকে আমাকে ফোন করেন, ফোন করার সময় হচ্ছে রাত 8টা থেকে রাত 10টা এর মধ্যে, রাত 8টা থেকে রাত 10টা এর মধ্যে, বৃহস্পতি এবং শুক্রবার বাদ। এই বৃহস্পতি শুক্রবার আমি ঢাকায় থাকি না, আমি চেম্বারেও থাকি না, যার জন্য আপনি এই 2 দিন আমাকে পাবেন না। আপনারা অন্য যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ভবিষ্যতে অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মাহে রমজান আপনাদের জন্য ভালো ভালো কিছু বয়ে নিয়ে আসুক। সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।